নতুন ইংরেজি নববর্ষে রেডিও অরার পক্ষ থেকে শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠান শুরু করছি ভক্তিপ্রসাদ অধিকারীর কণ্ঠে একটি কবিতা দিয়ে। কবিতাটি বাংলাদেশ ঢাকা থেকে পাঠিয়েছেন শামস অরা নৌরোজি। নিজেকে যখন নিজেই খুঁজি, রঙিন সুতোয় চাদর বুনি, সেই চাদরের ভাঁজে ভাঁজে তোমার আমার গল্প লিখি। সেই গল্পের শেষ অক্ষরে তোমাকেই কেন হারিয়ে ফেলি? ছিল কি কথা তোমার সাথে রং মিশিয়ে ধূসর হবে? ধূপদানির ওই ধূম্রজালে নামটি তোমার বিলীন হবে। পিছু ফিরে একটু দাঁড়াই, যদি ডাকো নামটি ধরে, হাতটি ধরে চলবো আবার নতুন রঙের নতুন আভায়। আজকের গল্প আলোয় ফেরা। রচনা বিকাশ বর। অভিনয়ে পার্থপ্রতিম মজুমদার, ভাস্কর ভট্টাচার্য, সুবীর মজুমদার, সুমনা চ্যাটার্জি ও পিউ চক্রবর্তী। দরজাটা ভেজানো ছিল। দরজা ঠেলে বেড়ালের পায়ে নিঃশব্দে ঘরে ঢুকলো অলোক। অফিসের ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে সোফায় রাখল। নিজের ঘরে চোরের মতো ঢোকার একটা অপরাধ বোধ কাজ করছিল তার মাথায়। ড্রয়িং রুমে আলো জ্বলছে, ফ্যান, টিভি সব বন্ধ। ঘড়ির দিকে চোখ পড়তে দেখল 8:45। এই সময় অনন্যা সন্ধ্যাকালীন সিরিয়ালগুলো দেখে। অফিস থেকে ফিরলে পর অনন্যা নিঃশব্দে চা বানাতে উঠে যায়। মাস 6 বিয়ে হয়েছে তাদের। দাম্পত্যের ভিতটা সেভাবে গড়ে ওঠেনি এখনো। শীতল সম্পর্কের চোরাবালিতে দুজনে আটকে। অলোক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার জন্য। অনন্যার দিক থেকে সাড়া পাচ্ছে না সে। ঘরের দুজন মানুষ যেন পৃথিবীর দুই পোলের বাসিন্দা। আড়ষ্ট নির্জীব দুটো জড় পদার্থ। অস্তিত্ব দখলের লড়াইয়ের আঁকড়ে আছে দুটো বেরু। বাবা মা অকালে চলে যাওয়ার পর অলোকের পৃথিবীর সব রং এক লহমায় মুছে গিয়েছিল। অনন্যা আশায় সাদা কালো ক্যানভাসটায় রঙের ছটা লেগেছে। কেউ যেন রঙিন স্বপ্ন গুঁজে দিয়েছে তার চোখে। বিয়ের পর যত দিন গড়াচ্ছে অলোক ধীরে ধীরে বুঝতে পারছে তার পৃথিবী বদলায়নি একটু। কোথাও রঙের ছটা পর্যন্ত নেই। সব বিবর্ণ, নিকষ অন্ধকারে ঢাকা। এই সময় অনন্যা কোথায় গেল? বাইরে বেরোলে তো দরজায় তালা দেওয়া থাকতো। শোয়ার ঘরে দরজাটা ভেজানো। শাঁসা করে ফ্যান চলার শব্দ ভেসে আসছে। তার মানে অনন্যা ঘরেই আছে। আলতো করে পাল্লাটা ঠেলল অলোক। অন্ধকার ঘর। জানালার পর্দা ভেদ করে ল্যাম্পপোস্টের আলো যতটুকু আসছে, শুয়ে যাওয়ার চোখে সে আলোতেই ঘরের সব কিছু ধরা দিচ্ছে। আবছা আলোতে অলোক দেখল অনন্যা উপুড় হয়ে বিছানায় শুয়ে। ধক করে বুকটা কেঁপে উঠল। অনন্যার শরীর ঠিক আছে তো? এই সময় এইভাবে শুয়ে থাকার তো কথা নয়। কি হয়েছে অনন্যার? কাঁপা কাঁপা হাতে লাইটের সুইচটা অন করল অলোক। ঘরময় নিয়নের আলো ছড়িয়ে পড়েছে। অনন্যার কপালে স্পর্শ করল সে। হঠাৎ আলো চলে যাওয়ায় ঘরটা এখন অমাবস্যার কালো। কি করবে সে? স্বামী হিসেবে অনেক কিছু করার আছে তার। এত উদ্বেগ, এই শীতলতা, এমন এমন অসহনীয় পরিস্থিতি আর ভালো লাগছে না।
কি হয়েছে তোমার? শরীর খারাপ? সরাসরি জিজ্ঞেস করলো সে। সিলিং ফ্যানের শব্দ ছাড়া কোনো শব্দ নেই। কেন জানি না একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে তাকে। অনন্যা কি করতে চাইছে? অন্ধকারে ডুবে থাকা দুটো মানুষ, আবার দুই মেরুর বাসিন্দা। ভূত দেখার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো অলোক। ঘর থেকে বেরিয়ে আসছিল সে। পিছন থেকে অনন্যা ডাকলো, একটা কথা রাখবে আমার? বিদ্যুৎ বেগে ফিরে তাকায় অলোক। অনন্যা এখন চিত হয়ে শুয়ে। কি কথা? আগে বলো, রাখবে? তোমার জন্য সব করতে রাজি। একজনকে মার্ডার করতে পারবে? চমকে উঠল অলোক। অনন্যা কি আসলে পাগল? বিয়ের সময় সে লক্ষ্য করেছিল বেশ সতর্কতা এবং গোপনীয়তা বজায় রাখা হচ্ছে কনে পক্ষের তরফ থেকে। বিয়ের পর অনন্যার অস্বাভাবিক আচরণ তাকে খুব সন্দিগ্ধ করেছে। এখন তার কাছে বিষয়টা জলের মতো পরিষ্কার। অনন্যা ম্যাড। কি সব যা তা বলছো? তুমি যা বলছো তার মানেটা জানো? যদি না পারো আমায় ছেড়ে দাও। আই ওয়ান্ট ডিভোর্স। অনন্যার কথা এত ঝাঁজ, এত দৃঢ়তা, এতটা জেদ ছিল, অলোক কয়েক মুহূর্তের জন্য স্থির পেন্ডুলামের মতো স্তব্ধ হয়ে যায়। অনন্যার এই অবাস্তব কথার কি জবাব দেবে সে? মার্ডার করা তো দূরস্থ, কাউকে এখনো অবধি একটা থাপ্পড়ও মারেনি সে। তোমার জন্য সব করতে রাজি কথাটা বুমেরাং হয়ে ফিরে এলো তার কাছে। থুতু গেলার মতো নিজের দেওয়া কথা গিলে নিল অলোক। ঘর থেকে বেরিয়ে এলো সে। মায়ের কথা মনে পড়ল তার। মা বেঁচে থাকতে প্রায় বলতো, দেখিস তুই খুব সুখী হবি। মা তো সন্তানের ভালো চায়, সন্তানের জন্য আশীর্বাদের হাত সব সময় তোলা। সেই ভালো চাওয়া, ভালোবাসা থেকেই মা বলতো নিশ্চয়ই। এসব কথার কথা। শুধু আয়েশ বিলাসে সুখ আসে না, সুখ এক স্বর্গীয় অনুভূতি। এখনো পর্যন্ত সেই অর্থে সুখের ছোঁয়া সে পায়নি। অনন্যার কথাটা তাকে খুব ভাবাচ্ছে। একবার কোনো সাইকিয়াট্রিস্টের কাছে দেখাবে নাকি? স্বাভাবিক মানুষ তো এমন ধরার কথা বলে না। অতনুর কথা মনে পড়ল অলোকের। অতনু শুধু কলিগ নয়, ভালো বন্ধু। মন খুলে সব কথা বলা যায় ওকে। সমস্যায় কাছে পাওয়া যায় পাখির ঠোঁটের মতো। দাম্পত্য জীবন নিয়ে বেশি কিছু বলা যায় না কাউকে, তবুও সে বিষয়টা নিয়ে আলোচনা করবে। ভারগ্রস্ত মাথার থেকে ভারহীন মাথার চিন্তা শক্তি অনেক স্বচ্ছ, স্বাধীন, অনেক ধারালো। অতনু মন দিয়ে সব কথা শুনল। সদ্য বিবাহিতের সরল শীতল দাম্পত্য জীবন, অনন্যার অস্বাভাবিক আচরণ, আর কাউকে মার্ডার করে দেওয়ার কথা। তোর মিসেসের একটা ব্ল্যাক পাস্ট হিস্ট্রি আছে বলে আমার মনে হচ্ছে। ইতিহাসটা জানা দরকার। তুই বরং অনন্যার সঙ্গে কথা বল। মুখ খুলতে না চাইলে আমরা ওর বরং বাবা মার সঙ্গে কথা বলবো। দেয়ার ইজ সামথিং রং। কাকে মার্ডার করার কথা বলছে অনন্যা? নাকি এটা অনন্যার কোনো প্ল্যান? হয়তো বিয়েটা মেনে নিতে পারেনি বলে তাকে বিভ্রান্ত করছে। মাথা ভার হয়ে আসছে অলোকের। চিন্তায় মাথার শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। অতনু ঠিকই বলেছে, অনন্যার সাথে কথা বলা দরকার। অফিস থেকে বাড়ি ফিরে অলোক দেখল অনন্যা একটা মেয়েদের ম্যাগাজিন খুব মন দিয়ে পড়ছে। সামনে টিভি খোলা। অলোক ফ্রেশ হয়ে আসতেই অনন্যার চায়ের কাপ এগিয়ে দিল। একটা মেরুন রঙের নাইটি পরেছে অনন্যা।
কপালে টকটকে লাল টিপ, গা থেকে পারফিউমের সুগন্ধ ঘরময় ছড়িয়ে যাচ্ছে। শিউলি ফুলের মতো স্নিগ্ধ মুখ, যেন এইমাত্র স্নান করে এসেছে। দেবী প্রতিমার মতো মুখটায় আলো পড়ে চকচক করছে। অপলক তাকিয়ে থাকে অলোক। কথা বলার জন্য তার বুকটা দুরু দুরু করছে। কিভাবে শুরু করা যায় ভাবনাটা পাক খাচ্ছে মাথায়। চাটা শেষ করে চায়ের কাপটা ধুয়ে রাখলো অলোক। সোফাতে এসে আরাম করে বসলো। অনেক অনেক কথা জানার আছে তার। বুকের মধ্যে তোলপাড় করছে কথার ঢেউ। তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে পারি? অনুমতি চাইছে সে। বেশি সময় নেব না, জাস্ট আ মিনিট। অনন্যা চিত্রলেখার মতো অলোকের পাশে এসে বসল। হয়তো হয়তো তারও অনেক কথা বলার আছে। কি কথা? হাত বাড়ালেই অনন্যাকে ছুঁতে পারে অলোক, অথচ মনে হচ্ছে কত দূরে। বিষয় আর পরিবেশকে সে হালকা করতে চাইল। তোমাকে তোমাকে না খুব ভালো লাগছে। অনন্যা মাথা নিচু করল। কি বলবে বলো? তোমার কথা আমি রাখতে পারবো না। কোন কথা? ওই যে মার্ডারের কথা বলেছিলে। জানতে চাইবে না কাকে মার্ডার করার কথা বলছি? কেন বলছি? বিষয়টাতে আমার একটু আগ্রহ নেই। তোমার তোমার ভাবনাটা একটা ক্রাইম। জানো তো, অপরাধীদের সবসময় সাজা হয় না। খানিকটা জ্বলে উঠল যেন অনন্যা। কে অপরাধী? বললে তুমি সহ্য করতে পারবে? অনন্যার কথায় একটু হকচকিয়ে যায় অলোক। সে কি কোনো অন্যায় করেছে? জোর করে তো সে অনন্যাকে বিয়ে করেনি। বিয়ে করে যদি সে অন্যায় করে থাকে তবে তো সে সব কিছু সহ্য করতে পারবে। বিয়েটা ভেঙে গেলে সে খুব কষ্ট পাবে ঠিকই, কিন্তু সহ্য তাকে করতেই হবে। মা তাকে বলেছিল সে সুখী হবে। মায়ের কথায় তার অগাধ বিশ্বাস। অনন্যার মানসিক যন্ত্রণার থেকে বিচ্ছেদ অনেক সুখের। আমি কথা দিচ্ছি, আমি ভেঙে পড়ব না। একটা নষ্ট মেয়েকে নিয়ে তুমি সারা জীবন ঘর করতে পারবে? বাকরুদ্ধ হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে অলোক। অনন্যার মাথার ভেমোটা আবার জাগিয়ে উঠেছে নিশ্চয়ই। কার কথা বলছো তুমি? না বোঝার ভান করো না। আমি তোমার এত কাছে থেকেও কেন এত দূরে সরে রয়েছি এই কথা জানার তোমার আগ্রহ নেই? বিয়ে করলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না? আমি স্বাধীনতায় বিশ্বাস করি। জোর করে ভালোবাসা আদায় করা যায় না। তোমার ভালো না লাগলে আমি সেখানে জোর করতে পারি না। আমি একটা নষ্ট মেয়ে। যে আমাকে নষ্ট করেছে আমি তাকে শেষ করে দিতে চাই। তুমি আমার কাছে নষ্ট নও। তুমি আমার কাছে ফুলের মতো পবিত্র, জ্যোৎস্নার মতো সুন্দর। আমি বিয়ের আগে অনন্যাকে চিনি না। বিয়ের পর যে অনন্যা আমার জীবনে এসেছে তাকে আমি চিনি। সে আমার কাছে সুন্দর, সে পবিত্র। অনন্যা আবিষ্ট হয়ে অলোককে দেখছে। মানুষটা ঠিক রক্ত মাংসের মানুষ নয়, কোথাও যেন দেবত্বের ছোঁয়া আছে। অলোকের চোখের সামনে থেকে ধীরে ধীরে কুয়াশা চাদর ফিকে হয়ে আসছে। কেন অনন্যা এতদিন দূরে সরে আছে এখন তার কাছে অনেকটা পরিষ্কার। জীবন্ত ঘটনাময়। সেখানে অঘটন থাকাই তো স্বাভাবিক। বয়ে চলা নদীর মতো এগিয়ে যাওয়াই হলো জীবনের ধর্ম। অনন্যা মরা নদীর মতো থেমে থাকতে পারে না। হাজব্যান্ড হিসেবে তার একটা দায়িত্ব আছে। গতিহীন নদীর বুক থেকে জমে থাকা শ্যাওলা সে তুলে ফেলবে। আজ রবিবার। অলোক খবরের কাগজ মুখে নিয়ে ভাবনায় ডুবে গিয়েছিল। খবরের পাতা থেকে সে মহাশূন্যে ভাসছিল গ্রহাণুর মতো। অনন্যা চায়ের কাপ সামনে রেখে
অলোকের পাশে এসে বসেছে। সকালের জানলায় দুটো শালিক কিচির মিচির করছে। অনন্যা অলোককে বলল, শালিক দুটোকে দেখো, নিজেদের মধ্যে ঝগড়া করে মরছে। খবরের কাগজটা পাশে সরিয়ে রাখলো অলোক। গম্ভীর হয়ে বলল, আরই নয়, ভাব। দেখো দেখি, তোমাকে ফালতু আমার নিজস্ব ঝামেলায় জড়িয়ে ফেলছি। অনন্যা উদাসভাবে বলল, লাইফ পার্টনার হয়ে গেলে কোনো কিছুই ব্যক্তিকেন্দ্রিক থাকে না। তোমার সমস্যা, তোমার যন্ত্রণা আমারও। অনন্যার আনত চোখের দিকে তাকিয়ে অলোক বলল, শালিক দুটো ঠোঁটে ঠোঁট লাগিয়ে এখন ভাব করছে। অনন্যা অপলকে ওদের দেখছে। কি দেখছো? অলোক জিজ্ঞেস করে। ওদেরকে? বললাম না, আরই নয়, ভাব। অলোকের কথায় অনন্যা হেসে ওঠে। অলোকও এই প্রথম দুজনে একসঙ্গে হাসল। তোমার প্রবলেমটা অতনুকে বলবো বলে ভাবছি। ওর মামাতো দাদা পুলিশের বড় পোস্টে আছেন, ডিসি র্যাঙ্কে। আমাদের আইনি পথে এগোতে হবে। এতদিন পর পুলিশ কোনো ব্যবস্থা নেবে ভেবেছ? শয়তানটার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই। পুলিশ তো প্রমাণ চাইবে। চেষ্টা তো করি। অতনু আমার ভালো বন্ধু, মন খুলে ওকে সব কথা বলা যায়। অতনু অনন্যার মুখ থেকে যতটা জানা যায় সব জানল। সে একটা পথ খুঁজছে অপরাধীকে উপযুক্ত সাজা দেওয়ার। অলোক অতনুকে বলল, আচ্ছা, আমরা পুলিশে যেতে পারি না? পুলিশকে তো রিপোর্ট করতেই হবে, কিন্তু শুধু মুখের কথায় তো চিঁড়ে ভিজবে না। পুলিশ ওরালো ডকুমেন্টারি প্রুফ চাইবে। সেই জায়গাটা আমরা অনেকটা পিছিয়ে। অতনু তার ভাবনাটা মেলে ধরল। আমার কোনো হেজিটেশন নেই। তোমরা যেখানে যেতে বলবে আমি যাব। কালপ্রিট শুড বি পানিশড। অনন্যা দৃঢ়ভাবে বলল। যাদবপুর থানায় ওসির সামনে ওটা 3 জন। অনন্যা এই প্রথম অলোকের সামনে সুতীর্থের নামটা মুখে আনল। স্যার, সুতীর্থ আমার টিউটর ছিল। সপ্তাহে 3 দিন আমি ওর বাড়ি পড়তে যেতাম। একসময় একে অপরকে ভালো লাগতে শুরু করেছিল। ও আমাকে প্রপোজও করে। আমি ওর প্রস্তাব মেনে নিয়েছিলাম, কিন্তু একদিন সুযোগ বুঝে শয়তানটা আমার সর্বনাশ করলো। ওসি সাহেব খুব মন দিয়ে অনন্যার কথা শুনছিলেন। মুখ খুললেন তিনি। তখনই পুলিশকে জানাননি কেন? অনন্যাকে উত্তর দেবে ভেবে উঠতে পারছে না। সে তো এফআইআর লজ করতে চেয়েছিল। মাথা দিব্যি দিয়ে তার মুখ বন্ধ করিয়ে দিয়েছিল। পুলিশকে সব কথা বলা যায় না। অনন্যা চুপ করে রইল। অতনু অনন্যার বুকের ঝড়টা ধরতে পেরেছে। সে উদ্ধারকর্তা হয়ে এগিয়ে এলো। স্যার, মেয়েদের প্রবলেমটা তো বোঝেন। আফটার অল মিডল ক্লাস ফ্যামিলি। কোন বাবা মা চায় বিয়ের আগে মেয়েরা এমন কিচ্ছায় জড়াক? এতদিন পরে এলেন, প্রাইমা ফেসি কোনো স্ট্রং এভিডেন্স নেই। 6-7 মাস পর ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের কোনো ভ্যালু নেই। হুট করে তো কাউকে আর তুলে আনা যায় না। লেট মি থিঙ্ক ওভার ইট। Somehow you have to collect some evidences. প্ল্যানটা মন্দ নয়, বাট রিস্কি। ওসি সাহেব মাথা তুলে বললেন। অনন্যা ওসির দিকে সোজা তাকিয়ে বলল, নো রিস্ক নো গেইন স্যার। ক্রিমিনালদের বিশ্বাস নেই, সব শালা সমান। এডুকেটেড ক্রিমিনাল হলে তো কথাই নেই। শুনুন, আপনার সঙ্গে আমার 2 জন কনস্টেবল সিভিল ড্রেসে যাবে।
বাইরে কোথাও গোপনে থাকবে তারা। অনন্যার সামনে শালা শব্দটা বলায় ওসি সাহেব একটু অপ্রস্তুত হলেন, যেন ম্যানেজ করার জন্য বললেন, জানেন ম্যাডাম, আপনাদের মতো মহিলাদের জন্য আমাদের গর্ব হয়। আপনার মতো সবাই যদি এভাবে সামনে এগিয়ে আসে তবে তো কোনো ক্রিমিনালি। অতনু এবার মুখ খুলল। আপনি পারমিশন দিলে আমি আর অলোক এই অপারেশনে থাকতে চাই। খারাপ কিছু ঘটলে সাহায্য করতে পারবো। সুতীর্থের বাড়ি হাতের তালুর মতো চেনে অনন্যা। পুলিশের জিপ সন্তোষপুর মেন রোডে গিয়ে থামল। এখান থেকে মিনিট 5 হাঁটা রাস্তায় সুতীর্থের বাড়ি। রাস্তার ওপর একটা ঝাউ গাছের নিচে অলোকরা দাঁড়িয়ে আছে। অনন্যা ওদেরকে পিছনে রেখে এগিয়ে চলল। অলোক এক ছুটে অনন্যার সামনে এসে দাঁড়ালো। টেনশনে ঘিমি নিয়ে একাকার, হাঁপাতে হাঁপাতে বলল, বেস্ট অফ লাক। সন্তোষপুর বাইলেনের ডান দিক ঘেঁষে সুতীর্থদের দোতলা বাড়ি। দোতলায় মা আর সুতীর্থ থাকে। সুতীর্থের বাবা বছর 10 আগে মারা গেছেন। নিচের তলায় কোনো ভাড়াটে নেই। সুতীর্থ নিচের ঘরে ছেলে মেয়েদের পড়ায়। অনন্যা হাঁটতে হাঁটতে পুরনো দিনের কথা সব মনে করতে থাকে। মোবাইলটা অন করে সময় দেখে অনন্যা। সকাল 10টা। এই সময় সুতীর্থ বোধহয় ছেলে মেয়েদের পড়াচ্ছে। লোকজন থাকলে বুকে সাহস বাড়ে। নির্জন বাড়ি হলে ভয়ের ব্যাপারটা থাকতো। সুতীর্থকে ওপরের ঘরে ডেকে নিয়ে কথা বলবে সে। অনন্যা তার তৈরি করা প্ল্যানটা আর একবার ঝালিয়ে নেয়। অভিনয়টা ঠিক মতো করতে হবে। আমি ফিরে এসেছি, তোমার কাছে থাকতে চাই, তোমাকে ছাড়া বাঁচবো না। অতীতের স্মৃতিকে ভুলে যেতে চাই। কথাগুলো কনফিডেন্টলি, কনভিন্সিং ওয়েতে বলতে হবে। সুতীর্থ যাতে টেরটিও না পায়। মনে মনে বিড়বিড় করতে থাকে অনন্যা। সুতীর্থদের বাড়ির সামনে এসে একটু চমকে গেল অনন্যা। বাড়ির সামনের লনে একটা ফুলের বাগান ছিল, সেটা এখন আর নেই। বাগান, গাছ সব সাফসুতর হয়ে জায়গাটা কেমন নেড়া নেড়া লাগছে, বেশ কেমন ফাঁকা ফাঁকা। অনন্যার ভেতর থেকে কে যেন দাবড়িয়ে উঠল। এখানে কি পাত্র দেখতে এসেছিস না পাত্রী দেখতে? বাড়ি দেখছিস, বাগান খুঁজছিস? অনন্যা নিজেকে সামলে নেয়। বাড়ির লনে ঢুকে চমকে যায় সে। বাড়িটা তো নির্জন লাগছে কেন? সুতীর্থ বা তার স্টুডেন্টদের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। তবে কি সুতীর্থরা বাড়িতে নেই? তাও বা কেমন করে হবে? নিচের ঘরের দরজা তো হাট করে খোলা, কোলাপসেবল গেটে তালা নেই। তার মানে সুতীর্থরা আছে। আজ হয়তো ছেলে মেয়েদের ছুটি দিয়েছে কোনো কারণে। অনন্যার মনে পড়ে এই বাড়িতে সে পড়তে আসতো একা একা। সে ব্যাচে পড়তো না। যেদিন ব্যাচের পড়া থাকতো না সেদিন সে সুতীর্থর কাছে একাই পড়তো। টিউশন ফিসটা অনেক বেশি দিতে হতো একা পড়ার জন্য। অনার্স উত্তরণের জন্য এছাড়া কোনো উপায় ছিল না। অনন্যার মনে পড়ে সে একদিন সুতীর্থকে জিজ্ঞেস করেছিল সুতীর্থের চাকরি বাকরি করার ইচ্ছে আছে কিনা, নাকি সারা জীবন টিউশনই করে যাবে। সুতীর্থ বেশ কনফিডেন্টলি বলেছিল, কলেজে পড়ানো চাকরি পেলে করবো, নচেত অন্য কোনো চাকরি নয়। কলিং বেলে হাত রাখে অনন্যা। তার বুকটা এখন রীতিমতন কাঁপছে। সে ভয়ঙ্কর পাশবিক ঘটনার পর এই বাড়ির সঙ্গে সে বা তাদের বাড়ির কোনো যোগাযোগ রাখেনি। সুতীর্থ একবার তাদের বাড়িতে এক দুঃসম্পর্কের মামাকে পাঠিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে। পত্রপাঠ অপমান করে ভদ্রলোককে বের করে দেওয়া হয়েছিল। দাদা তো মারধর করতে উদ্যত হয়েছিল। অনেক বুঝিয়ে সুঝিয়ে দাদাকে নিরস্ত্র করা হয়েছিল। রুগ্ন চেহারার এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বয়সটা ঠিক
ধরা যায় না, 50-এর উপরে হবে বলে মনে হয়। কাকে চাই? অনন্যা একটু হকচকিয়ে যায়। ইনি আবার কে? সুতীর্থদের কোনো আত্মীয় নয় তো? অনন্যা ভদ্রলোককে অবাক বিস্ময় দেখছে। ভদ্রলোক অনন্যাকে দেখছেন অপলকে। কতদিন পর, সেই বিয়ের পর এই প্রথম। অনন্যা মনে মনে হাসল। প্রথমের আবার আগে পরে হয় নাকি? হ্যাঁ, বিয়ের পরই প্রথম সে অলোকের বুকে মাথা রেখেছে। অলোক তার ঘন চুলে আলতো করে বিলি কেটে দিচ্ছে। বুকের উষ্ণতায় জমে থাকা চোখের জল ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে বুকে। একটা নাম না জানা সুখের শিহরণ তার গোটা শরীরে খেলে বেড়াচ্ছে। এই প্রথম স্বামীর বুকে নিশ্চিন্তে আশ্রয় নিতে পেরেছে সে। অনন্যার চুলের সুগন্ধ বুক ভরে নিচ্ছে অলোক। তার বুকের ভেতর গজিয়ে ওঠা হিমশৈল একটু একটু করে গলতে শুরু করেছে। এই সময়, এই মুহূর্ত অনন্ত হোক। যতক্ষণ পারে অনন্যা তার বুকে মাথা রাখুক। অনন্যার শরীরের গন্ধে সে অসীম ভেসে থাকতে চায়। জীবনে এমন সুখ সে আগে কখনো পায়নি। এই মুহূর্ত, এই সময়কে সে হারাতে চায় না। জানালার বাইরে মেঘহীন আকাশটা দেখে হলো। সে মনে মনে প্রার্থনা করে, এই আকাশের মতো অসীম হয় যেন তার সুখানুভূতি। জানো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। অনন্যা মুখ খুলল। কি প্ল্যান? আমি ওই কালপ্রিটটার সঙ্গে দেখা করব। মানে? বুক থেকে অনন্যার মাথাটা তুলে দেয় অলোক। এবারে দুজনে মুখোমুখি। দু মুখের মাঝখানে 4 আঙুলের ফারাক। ওসির কথা মনে আছে? আমাদের এভিডেন্স দরকার। মনে থাকবে না কেন? কিন্তু কি জন্য দেখা করবে? আমি যদি বদমাইশটার কাছে গিয়ে বলি আমি তার কাছে ফিরে এসেছি, তাহলে কেমন হয়? কি সব হেয়ালি করছো বলো তো? এইসবের মানে তুমি বোঝো? শয়তানটা তোমায় ছেড়ে দেবে ভেবেছ? ও তোমাকে বিশ্বাসী বা করবে কেন? প্রমাণ লোপাটের জন্য তোমাকে মেরে দিতে পারে। আগে প্ল্যানটা শোনোই না। আমরা থানায় জানিয়ে কাজটা করব। শয়তানটার কাছে যদি আমি ঠিকঠাক অভিনয়টা করতে পারি, তাহলে একটা ডকুমেন্ট পেয়ে যাব। কি করতে চাইছো বলো তো? অলোক গম্ভীর হয়ে বলল। অনন্যা অলোকের হাতটা নিজের হাতে নিল। তার ইচ্ছের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অন্যায় হয়েছে, যে পাশবিক অত্যাচার সংগঠিত হয়েছে, সে তার প্রতিশোধ নিতে চায়। সেদিনের কথা মনে পড়লে তার শরীরে আগুন ধরে যায়। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে যায় সে। নরকের যন্ত্রণা ভোগ করেছে সে। তার সর্বাঙ্গে অপমাননা আর অপরাধ বোধের দগদগে ঘা। অলোককে সে দূরে সরিয়ে রেখেছিল এই দুর্গন্ধ পুঁতিময় ক্ষতের জন্য। প্রতিশোধের আগুন জ্বলছে তার মধ্যে। শয়তানটাকে শাস্তি দিয়ে সেই লেলিহান আগুন নেভাতে চায় অনন্যা। আমি ফিরে এসেছি শুনলে শয়তানটা গলে জল হয়ে যাবে। সেদিনের করা পাপের জন্য ক্ষমা চাইবে, নিজের মুখে দোষ স্বীকার করবে। ব্যাস, আমি এটুকুই চাই। অনন্যা জলের মতো সরল করে তার ছকের ঘুঁটি সাজানোর কথা বলল। এত সহজ হবে ভেবো না, উল্টোটাও হতে পারে। তাছাড়া দোষ স্বীকার করলে পরে সে মানবে কেন? তোমার কাছে প্রমাণই বা কি থাকবে? অলোক বাস্তবটা বোঝাতে চাইছে অনন্যাকে। আরে, আমার মোবাইলের ভয়েস রেকর্ডার অন থাকবে। যা কথা হবে সব তোলা থাকবে। সেটাই আমার ডকুমেন্ট। অস্বীকার করার জায়গা কোথায়? যতটা সহজ ভাবছো ততটা নয়। ব্যাপারটা খুব রিস্কি, ঠিকঠাক নাও হতে পারে। তোমরা পাশে থাকলে সব সম্ভব। বাকিটা আমি দেখে নেব। যতক্ষণ
যতক্ষণ না পাপের শাস্তি হচ্ছে আমার শান্তি নেই। তুমি তুমি অতনুবাবুকে একটা ফোন করো। প্ল্যানটা ওনার জানা দরকার। অনন্যাকে অপলকে দেখছে অলোক। আগুনের স্ফুলিঙ্গ। যে মানুষটা এত নিশ্চুপ, এতটা একাকী, এতটা অন্তর্মুখী, সে আজ ভিসুভিয়াসের মতো জেগে উঠেছে। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চায় সকলকে, সকল অন্যায়কে। কোন অনন্যাকে দেখছে সে, যে পাপকে লুকোতে চায় না, বরং পাপের শাস্তি চায়, অন্যায়ের প্রতিকার চায়, সুখের ঘরে প্রদীপ চালাতে চায়, অন্ধকারকে মুছে দিতে চায়। অলোক অনন্যাকে আবার তার বুকে টেনে নেয়। লোকটার দৃষ্টিতে কি বিষ আছে? না, এই দৃষ্টি তো গিলে খাওয়ার নয়। কেমন যেন মায়া জড়ানো গভীর ভালোবাসা মাখানো চোখ। রুগ্ন চেহারার ভদ্রলোক অনন্যাকে ভেতরে ডাকলেন। এসো, ভেতরে এসো। বলার পর কেমন যেন সংকোচ বোধ করলেন। এই দেখো, তুমি করে বলে ফেললাম। তুমি তো আমার মেয়ের মতো, কিছু মনে করো না। পরক্ষণে হেঁকে বললেন, দেখো কে এসেছে। ড্রয়িং রুমের এক কোণে পাতা সোফাতে বসে অনন্যা। সুতীর্থদের বাড়িতে এই ভদ্রলোক কে? এনাকে তো আগে কখনো দেখেনি সে। নতুন ভাড়াটে হতে পারে হয়তো। এখানে এভাবে বসে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। দোতলায় সুতীর্থের সঙ্গে দেখা করা দরকার। কালপ্রিটটাকে হাতে নাতে ধরতে পারলেই তার শান্তি। প্লেটে চায়ের কাপ আর দুটো বিস্কিট সাজিয়ে সামনে এসে দাঁড়ালেন মাঝবৈশাখ ভদ্রমহিলা। পেছনে সেই রুগ্ন ভদ্রলোক। নাও, চাটা খেয়ে নাও। কি ব্যাপার, এত যত্ন আত্মি কেন? এরা কি প্ল্যানটা ধরে ফেলেছে? সুতীর্থকে এনাদের ফিট করে রেখেছে তাকে রুখে দিতে। তা নইলে অচেনা কাউকে এভাবে কেউ ঘরে ডেকে নিয়ে জামাই আদর করে? অনন্যা সুতীর্থের কথা তুলতে যাচ্ছিল, তার আগেই ভদ্রমহিলা মুখ খুললেন। তুমি আমাদের রুমলির মতো দেখতে, পাশাপাশি দাঁড়ালে সবাই যমজ বোন ভাববে। রুমলিকে? আমাদের একমাত্র সন্তান। ভদ্রলোক উত্তর দিলেন। অনন্যা ঘরের চারদিকটা ভালো করে দেখছে। এই ঘরেই সুতীর্থ পড়াতো। কতদিন এই ঘরে বসে একা একা ক্লাস করেছে সে। সুতীর্থ পাজামার ওপর একটা পাঞ্জাবি চড়িয়ে পড়াতে বসত। জলের মতো সহজ করে নোটস দিতে একের পর এক। সুতীর্থকে তখন এক কর্মযোগী প্রশান্ত সুদর্শন পুরুষ লাগত। সেই লোকটাকে নিজের অজান্তেই মন দিয়ে ফেলেছিল সে। তাই সুতীর্থ প্রপোজ করাতে বিশেষ নেতিবাচক মনোভাব দেখায়নি অনন্যা। মানুষটা তার জীবন নষ্ট করে দিয়েছে। আর যাই হোক, সেদিনের সেই ঘটনার জন্য সে নিজে দায়ী নয়। সুতীর্থ ক্ষুধার্ত বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। কোনো প্রতিরোধ তাকে আটকাতে পারেনি। বালির বাঁধের মতো ফেসে গিয়েছিল তার এতদিনকার সযত্নে লালিত পবিত্রতা। সারা গায়ে কালির ছিটি লেগেছিল সেদিন। অনন্যার গা রিরি করে উঠল। প্রতিশোধের আগুনটা আবার ধক করে জ্বলে উঠেছে। দেওয়ালের টাঙানো একটা ফটোর দিকে চোখ আটকে গেল অনন্যার। ভদ্রমহিলার সঙ্গে একটা মেয়ের ছবি, দুজনের মুখে অনাবিল হাসি। মেয়েটা হুবহু তার মতো দেখতে। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো অনন্যার। এই জন্যই তার এত খাতির। বুকের আগুনটা প্রশমিত করার জন্য বলল, আপনার মেয়ে কোথায়? আমেরিকায় থাকি। ভদ্রলোক সংক্ষেপে উত্তর দিলেন। ফটোটা দেখো, আমাদের রুমলির ছবি, একেবারে তোমার মুখটা বসানো। ভদ্রমহিলা ফটোটার দিকে অনন্যার দৃষ্টি আকর্ষণ করল। অনন্যার মোবাইলে
টুক করে একটা মেসেজ ঢুকলো। হাউ আর ইউ? অলোকের মেসেজ। ফাইন। ঝট করে রিপ্লাই দিল অনন্যা। তার কেমন যেন অস্থির লাগছে, কেমন যেন রহস্যে মোড়া সব। এখন অব্দি শ্রুতির তোর খবর পেল না সে। ওয়াই সো লেট? আবার অলোকের মেসেজ। অনন্যা দ্রুত আঙুল চালিয়ে উত্তর দিল, আই এম ইন হ্যালুসিয়েশন। প্লেট ভর্তি লুচির পসরা সাজিয়ে এনেছেন ভদ্রমহিলা। অনন্যার কথা ঝাঁঝ তার কানে গেছে। এক মুখ হাসি নিয়ে বললেন, মেয়ের সঙ্গে আবার পরিচয় কি? এসো এসো, খেতে খেতে না হয় পরিচয় পর্ব সারা যাবে। সকালে চা বিস্কুট ছাড়া পেটে তেমন কিছু পড়েনি। থানায় আসার টেনশন আর তাড়া দুটোই ছিল। লুচি আর সাদা তরকারি দেখে অনন্যার খিদেটা চাগাড় দিয়ে উঠল। খেতে পারি, কিন্তু তার আগে আমার একটা কথা শুনতে হবে। অনন্যা ঘাড় বেঁকিয়ে বলল। ডাইনিং টেবিলে খাবারের প্লেটটা রেখে অনন্যাকে একরকম জড়িয়ে ধরে খাবারের প্লেটে বসালেন ভদ্রমহিলা। নাও, খেতে খেতে কথা বলো। টিক করে একটা মোবাইলে মেসেজ ঢুকলো, এবার বাংলায়। সব ঠিকঠাক তো? এত দেরি হচ্ছে কেন? মিনিট 10 লাগবে। অনন্যা মেসেজের রিপ্লাই দিল। লুচিতে হাত দিয়ে হাত সরিয়ে নিল অনন্যা। বেশ গরম। সৌজন্যা বসে বলল, আপনাদের? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তুমি ধীরে সুস্থে খাও। ভদ্রলোক আন্তরিকতার সঙ্গে বললেন। সুতীর্থরা কোথায়? সরাসরি প্রশ্ন করল অনন্যা। তুমি সুতীর্থের খোঁজে এসেছো? ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন। সুতীর্থরা তো বাড়ি বিক্রি করে চলে গেছে। ভদ্রলোক অনন্যার প্রশ্নের উত্তর দিলেন। খাওয়া থামিয়ে বিস্ময়ে তাকিয়ে রইল অনন্যা। কথাটা তার বিশ্বাস হচ্ছে না। আমরাই বাড়িটা কিনেছি। পড়াশুনোর ব্যাপারে অনেক ছেলেমেয়ে প্রায় সুতীর্থর খোঁজে আসে। এই যেমন তুমি আজ এলে। কোথায় গেছে? কলেজের চাকরি পেয়ে মুর্শিদাবাদ চলে গেছে ওরা। ভদ্রলোক একটু বিস্তৃত করে বললেন। মুর্শিদাবাদের কোথায়? ঠিক জানি না। হুট করে উঠে পড়ল অনন্যা। আমার তাড়া আছে, আরেকদিন আসবো মাসিমা। সেদিন এসে জমিয়ে গল্প করব। তীরের বেগে বেরিয়ে এলো সে। অনন্যাকে আসতে দেখে অলোক আর অতনু দ্রুত পায়ে গিয়ে এলো। দুদিকে মাথা নাড়ল অনন্যা। কালপ্রিট ফেঁকে গেছে। মানে? অলোক এবং অতনু সমস্বরে বলে উঠল। বাড়ি বিক্রি করে মুর্শিদাবাদ চলে গেছে। অনন্যার শেষ কথাটা কানে গেছে অদূরে দাঁড়িয়ে থাকা কনস্টেবলের। এগিয়ে এলেন তিনি। মুর্শিদাবাদের কোথায়? জানি না। যারা ওর বাড়িটা কিনেছে তারা ঠিকমতো বলতে পারলো না। ব্যাপারটা বোধহয় হাতের বাইরে চলে গেল ম্যাডাম। বেলা বাড়ছে, ব্যস্ততা বাড়ছে। অলোক আর অতনু অফিস রওনা দিল। অনন্যা পুলিশের গাড়িতে ফিরে এলো বাড়িতে। বাড়িতে ঢুকতে ঢুকতে মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে চোখ রাখতে দেখল মা। হ্যাঁ বলো। হ্যাঁ রে অনু, তোরা কেমন আছিস? অলোক ভালো আছে তো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। এই শোন না, স্পিড পোস্টে তোর নামে কাল একটা চিঠি এসেছে। টিফিন আওয়ারে গিয়ে তোর দাদা অলোকের হাতে দিয়ে আসবে। তুই একবার অলোককে ফোন করে বলে রাখতে পারিস, ঠিক আছে? কি এমন জরুরি চিঠি এলো? সে তো এর মধ্যে কোনো জবের অ্যাপ্লাই করেনি। অনন্যা মনে করার চেষ্টা করে কে তাকে চিঠি পাঠাতে পারে। সন্ধ্যায় বাড়ি ফিরে অলোক দুধ সাদা খামটা অনন্যার হাতে দিল। তোমার চিঠি। দাদা অফিসে এসে দিলেন। আলোক তো এনভেলপটা ধরে দ্রুত হাতে বদ্ধ মুখটা খুলে ফেলল অনন্যা। সাদা কাগজে হাতে লেখা চিঠি। প্রিয় অনন্যা, কেমন আছো এ কথা জানার অধিকার আমার নেই। প্রার্থনা করি সুখে থেকো। সেদিনে সেই কৃতকর্মের
অপরাধ বোধ আমাকে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মাপ চেয়ে অপরাধ ঢাকা যায় না জানি, অপরাধের শাস্তি হওয়া উচিত। আমি আমার পাপ, আমার অপরাধ অকপটে স্বীকার করছি। নিচে আমার ঠিকানা রইল, তুমি যদি চাও আইনি ব্যবস্থা নিতে পারো। শাস্তি পেলে একটু হলেও শান্তি তো পাবো। আর এই চিঠিটা তোমার ডকুমেন্ট হিসাবে কাজ করবে, যত্ন করে রেখে দিও। ইতি সুতীর্থ। নিঃশব্দে অনন্যা চিঠিটা এগিয়ে দিল অলোকের হাতে। তার ভিতরে জ্বলন্ত আগুনকে কেউ যেন জল ঢেলে নিভিয়ে দিয়েছে নিঃশেষে। অলোক চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেল। পাপ স্বীকার করলে, অপরাধ বোধে যন্ত্রণাদগ্ধ হলে পাপী আর ঘৃণ্য থাকে না। পাপী নয়, পাপই ঘৃণ্য। সে অনন্যাকে জড়িয়ে ধরে বললে, ভুলে যাও, ভুলে যাও সব। ক্ষমাই তো পরম ধর্ম। জানো তো, জীবন এভাবেই আলোয় ফিরে আসে, যেমন তোমার এলো। হ্যাঁ অলোক, আমি সব ভুলে যাব, সব। এবার আমরা আলোয় ফিরবো। হ্যাঁ অলোক, হ্যাঁ, এবার আমরা আলোয় ফিরবো। মনের কথা বলে, রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে। রেডিও অরার অনুষ্ঠান শুনুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে রেডিও অরাকে সমৃদ্ধ করুন।